এর ভিতরে বাঘ লুকিয়ে যাবে, এই যাবে পাতাটা ধরেছে, এর ভিতরে বাঘ আউট। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়, নিরাপদ নেই, কোনো খাল নিরাপদ নেই। জঙ্গলে মাতৃ ভয়, মা ভরসা করে চলতে হয়। আচ্ছা, আর জঙ্গলে গিয়ে যত সততায় সতর্ক থাকা যায় সবচেয়ে বেটার। নামগুলো সরল লোকে উচ্চারণ করে। আচ্ছা, গ্রামের লোকের বাঘের করে নাম দেয় না। নাম দেয় না? কোন বাঘের কোন নাম দেবো? আচ্ছা আজকে এটার সময় দেখাচ্ছে তো কালকে একটা। আচ্ছা। তখন আমার মাঝখানে একটা দিদি বললো, এই জানোয়ার তুই আস্তে দে বলতে বলতে তুই তো এবার পেছনে পড়ে গেছিস, তা তোর পেছনে আর কি আছে? আচ্ছা, এবার বলার পরে স্বাভাবিক দাঁড়িয়ে আছি চরঘেরিতে যখন দাঁড়িয়ে আছি বা দুপুরে কথা বলছিলাম এক দাদার সাথে, যিনি এই দাঁড়িয়ে আছেন এখন। দুপুর প্রচণ্ড, তাই গাছের ছায় এসে দাঁড়িয়ে আছি রাস্তার পাশে। সরাসরি কথাই যাই, দাদা আপনি কত বছর জঙ্গল করছেন? আমি ধরুন এই 20 বছর, 20 থেকে 22 বছর। 20-22 বছর জঙ্গল করছেন। হুম। তখন কেমন ছিল? তখন মানে লকডাউনের আগ পর্যন্ত মিডিয়াম ছিল। আচ্ছা, তারপরে মাঝখানে এমন একটা দিন গেছে জঙ্গলে কারোর পা দেওয়া লাগতো না ভয়তে। এত ভয়ঙ্কর ছিল? এত হিংস্র হয়ে গেছিলো জঙ্গল, মানে জঙ্গলে পা দিলে কেউ না কেউ অ্যাক্সিডেন্ট। এবার তার মাধ্যমে আমরা তো বন্ধ করে দিতে হবে ভয়তে। তারপরে এই দেখছি আবার 2 বছর আবার তো একটু ভালো এখন। হ্যাঁ। সেই সময় তার আগে কেমন ছিল? আপনি যখন প্রথম যেতেন তখন শহর যা জঙ্গল তাই। আচ্ছা, তখন এভেলেবেল কোনো ব্যাপার ছিল না। আচ্ছা, কিন্তু সরকার যখন থেকে বাঘের সংখ্যাটা বাড়িয়ে দিল, উৎপাতের সংখ্যাটা কিন্তু তখন থেকে বেড়ে গেছে। এটা আবার সরকারের দোষ দেয় কি করে? আমরাই নিজেরা খারাপ না বলে তো বলা যায় না, সরকারকে বলা যায় না। কিছু মানুষ আছে বিয়ারিশ কাজ করে, তাদের জন্য আরও 10 জনে ভোগ দেয়। আচ্ছা, একটা কথা বলেন, বলো। জঙ্গলে বাঘ প্রচুর পরিমাণে এখন উৎপাত হয়েছে। আপনি প্রথম যখন বাঘ দেখেন তখন সেই ঘটনা মনে পড়ে? ওরে বাবা, সে ঘটনা বলে তো তারপরের দিন জঙ্গলে যাওয়া যাবে না। তাই ম্যাক্সিমাম আমি কতটা ডিফারেন্স আছে? 2 হাতে ডিফারেন্স নেই। 2 হাতে ডিফারেন্স নেই তো হাত বাড়ালে আমাকে তুলে নিত। কোথায় হলো এরকম ঘটনা? এটা হচ্ছে গোলবক্সা। কিরকম হয়েছিল একটু যদি বলে? ও হেঁটে যাচ্ছিল ভদ্রলোকের মতো। আচ্ছা। আর আমিও হেঁটে এসে মানে নৌকো নিয়ে আসছি ওর দিকেই, মানে আমার বেরোনোর রাস্তা আর ভিতর ঢোকানোর রাস্তা। আচ্ছা, আমার বেরোনোর রাস্তা আর ও ভদ্রলোকের ভেতরে ঢোকার রাস্তা। আচ্ছা। এবার উনি বাবু ভদ্রলোক করার মতন গেছে, আর আমি তো রিটার্ন আসছি। আচ্ছা। তাহলে আমার নজর কি যে আমি যত তাড়াতাড়ি পারবো খালের থেকে বেরিয়ে কিন্তু বড় গাঙে যায়। আচ্ছা। আর ও তো জঙ্গল, তার জঙ্গল তো সময় ও না। হ্যাঁ, ওরা ডানিয়ে পায় ও সব। আচ্ছা। এইবার হঠাৎ করে দেখা হয়ে গেল, তা আসছে এতক্ষণ আসুক। আস্তে আস্তে নৌকোর গলিমাথা তুললাম, ডোরা খোপ তুললাম, পাশায় পড়ে গেলাম আমি। আচ্ছা। তখন আমার মাঝখানে একটা দিদি বললো, এই জানোয়ার তুই আস্তে দে বলতে বলতে তুই তো এবার পেছনে পড়ে গেছিস, তা তোর পেছনে আর কি আছে? আচ্ছা। এবার বলার পরে স্বাভাবিক হিংস্র জন্তুর ওর ভাই সবাই করে। এইবারে বুটে ছিল একটা হাতে, বুটিটা নৌকার গায়ে বাঁধিয়ে পুঁতে দিয়েছে মাটিতে, যেন ধাক্কা মারলে তাতে যেন আমি না পড়ি। আচ্ছা। এবার নৌকোটা বাড়াবাড়ি হাঁকাহাঁকি করতে ম্যাক্সিমাম 15-20 মিনিট আচ্ছা আমরা কিন্তু এই চিল্লামিল্লি করছি। আচ্ছা। তারপরে জোয়ারের সময় হয়েছে এটা। এবার যেসব আস্তে আস্তে বুটেরটা আমার ভেসে যাওয়ার পরে কিলো তুমি যে সাইডে আছো ওই সাইডে আমার ঘটনাটা, কিন্তু আমি ওনার 20 হাতের বাইরে চলে গেছি, মানে ওই গাছটা সব ওপরে ছাড়িয়ে গেছে, খালটা বড় ছিল বলে। আচ্ছা। আর জোয়ার হচ্ছে তো তার জন্য আমি ওপরে চলে গেছি। লাফের এখতিয়ারে বাড়ি যে হয়ে গেছি তখন উনি রাগ করে উঠেছে, কারণ যে কোনো জিনিস নাগারের বাইরে চলে গেলে তখন তার কিছু করার থাকে না। আমরা একটা কাউকে মারবো, তা হাতের নাগালের বাইরে হলে তার মারতে পারি না, তারও তো ভয় আছে। হ্যাঁ, তাহলে এবার সে উঠে দাঁড়িয়েছে, তা কিরকম নৌকোটা আবার ঘুরে গলিমাথাটা তার লেজের গোড়ায়। বিপদ কী করে আসে মানে একদম এক হাতের ভিতরে, তখন আরও গায়ের ওপরে। আমি তো তখন 2 হাতের ডিফারেন্স ছিলাম, আর নৌকোটা ঘুরে তখন ওর লেজের গোড়ায়, মানে একেবারে নৌকোর গলিমাথায় লেজ দিয়ে বাড়ি মারলেই লাগবে। এবার আমার দিদিকে বললাম যে দিদি যা দিয়ে ঠেলবে যেন খোটা হোক বুটেক হোক চেপে ধরবে না, মানে আবার কাদা পুজোগুলো কি আমরা টেনে ধরি, তা টেনে ধরলে আবার নৌকোর মাথা কাড়া যায়। যার জন্য বলছি যেটা দিয়ে ঠেলা দিলে ছেড়ে দিলে কী হবে, নৌকোটা কানা যাবে না। তারপরে পাশে একখানা নৌকো ছিল, ওরাও মাঝখানা মারে বাগদার আমলের এটা ঘটনা। ওদের আবার হাঁকাহাঁকি করার পরে ওনারা আবার ছুটে চলে এসে ওনারা জঙ্গল থেকে উঠে আমাদের ধারে এলো। তখন আমাদের একটু সাহস হয়েছে, 2 নৌকো পরে আবার একসাথে বেরিয়ে আসে, মানে ওই নৌকোর লোকগুলো আমাদের নৌকো তুলে নিয়েছে। এই হচ্ছে জঙ্গলের পরিস্থিতি। কেউ ফিরে আসে, 80% লোক ফিরে আসে না, 20% লোক ফিরে আসে। লাগলে ফিরে আসে না? 80% সব থেকে যায় জঙ্গলে।
আচ্ছা মা, এই জঙ্গলে শুনেছিলাম নানটু নামক এক বাঘের খুব উৎপাত হয়েছিল। নাম দেখুন, নামগুলো সরল লোকে উচ্চারণ করে, আচ্ছা, গ্রামের লোকের বাঘের করে নাম দেয় না। নাম দেয় না। কোন বাঘের কোন নাম দেবো? আচ্ছা, আজকে এটার সময় দেখাচ্ছে তো কালকে একটা, আবার তার সময় পরের দিন থেকে দেখাচ্ছে, আবার যে গেল আগের দিন দেখা যাচ্ছে সে আমার সামনে আবার। তো কার নাম কটা দেবো? জঙ্গলে তো দুটো বাঘ না, আচ্ছা। নামগুলো দেওয়া হচ্ছে আনসাটকা। বাঘের জঙ্গলে আপনারা যান, একই রকম কালার হয় সব বাঘের? রয়্যাল বেঙ্গল টাইগার সব একই কালার। আচ্ছা। রয়্যাল বেঙ্গল টাইগারের কালারের জঙ্গলে এখন মানে- হরিণ কেমন হয়েছে? হরিণ এখন ভালো, আচ্ছা, শোর হরিণ এখন অনেক ভালো। শোর মাঝখানে- হরিণ যথেষ্ট আর এখন মনে হয় জঙ্গলে কিছুটা কমে গেছিলো, কিন্তু আবার বেড়েছে। সরকার ছেড়েছে। আচ্ছা, আর ছাড়লে আমরা বুঝতে পারি, কারণ আমরা জঙ্গলে যাই তো, তো একটা খালে তো আর আমরা নিমন্ত্রণ ব্যবহার করি না। আপনি কতগুলো খালে গেছেন মাছ ধরতে? ম্যাক্সিমাম আমি এখন ওইটা তো গুনে গেতে পারি, তা 250-300 ধরে নি আয়োজন হবে। কমের ভিতরে। আচ্ছা, একটা খালের নাম বলেন দেখি, কোন কোন খালে গেছে? খাল বলতে গেলে দেখুন আমাদের সর্বপ্রথম বড় বড় খালের নামগুলো হ্যাঁ। সবাই জানে, আচ্ছা। ছোটো ছোটো খালের নাম কেউ জানে না। না, কেউ জানে না। যেরকম আমাদের সর্বপ্রথম আছে কাকসা, আচ্ছা, তারপরে আছে বেগি খাল, আচ্ছা, তারপরে আছে পশুরতলা, আচ্ছা, তারপরে আছে আমাদের বড় হেতাল বন, আচ্ছা, তারপরে আছে ছোট হেতাল বন, আচ্ছা, তারপরে মিডিল পয়েন্টে আছে আমাদের ওই ওটার নাম কি বানতলা দুনে। আচ্ছা, সেই দুনে এখন বর্তমান যেরকম কাকসা বোট আছে, হ্যাঁ, বানতলা বোট আছে, ডিউটি দিচ্ছে সরকারি বোট। আচ্ছা, আবার ওখান থেকে সাড়ে দুনে আছে, আবার গোলবক্সা আছে, মানে একেবারে যত যাবে ততই নাম আছে, ততই নাম আছে। যে একটা খালে একটা না। আচ্ছা, আর ভিতরগুলো তো বলা যাবে না, অত নাম মনে করে রাখা যায় না। তবে সব থেকে আপনার কি মনে হয় যে কোন খালে সব থেকে কোনো খাল নিরাপদ নেই, কোনো খাল নিরাপদ নেই? জঙ্গলে মাতৃ ভয়, মা ভরসা করে চলতে হয়। আচ্ছা, আর জঙ্গলে গিয়ে যত সততায় সতর্ক থাকা যায় সবচেয়ে বেটার। নিজের সতর্ক নিজের কাছে রাখতে হবে। নিজের সতর্ক নিজের কাছে, জঙ্গলে গিয়ে এরকি ফাইলিং আটা বাইনা খুব কম করলেই বেটার। কারণ এরকি ফাইলিং করলে কী হয়, বাইরে আওয়াজটা কানে আসে না। আচ্ছা, বাঘ কি একদম নিঃশব্দে চলে? ও উদাহরণ দিতে হবে তাহলে তো তোমার। আচ্ছা, এর ভিতরে বাঘ লুকিয়ে যাবে, এই যাবে পাতারে ধরেছে, এর ভিতরে বাঘ আউট। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। এই তো সামান্য কতটা চওড়া আছে, তার ভিতরে ও সারা শরীরে ঢেকে নেবে। মানে ছোটো গাছের আড়ালেও ঠেকে যায়। দুটো পাতার মাঝখানে আউট হয়ে যেতে পারে, এমন একটা জীব। আর চোখে পলক পড়তে দেবে না তোমার গাছ ধারে। তোমার চোখে পলক মারতে দেরি আছে, কিন্তু ওর আসতে দেরি নেই। এরা এত ক্ষিপ্রতা। এই বিহিংস্র। আচ্ছা, আপনি জঙ্গলে তো অনেকেই শুনি যে জঙ্গলে গেলে ফিরতে অনেক সময় রাতও হয়ে যায়, তো সেক্ষেত্রে অনেকের কাছে শুনি যে ভূতের গাঙের কাছে বা এমন কোনো জঙ্গলের কাছে একটা জঙ্গলের নাম দেওয়া হয়, যে হ্যাঁ, যেখানে ভৌতিক কিছু ঘটে। এটা কি ঘটে দেখো, সত্যি? ঠাকুরকে যে বিশ্বাস করবে, ভূতকে তার বিশ্বাস করা লাগবে। আচ্ছা, ঠাকুরকে যদি আমরা হিন্দু সমাজে মানি কিংবা মুসলিম সমাজে যদি ওরা আল্লাহকে মানে, তাহলে ভূতকেও মানতে হবে। আচ্ছা, নিজের কর্মগুণে ভালো বন্ধ করে আমরা উপরে যাই। আচ্ছা। আচ্ছা, যেসব অশরীরী মানে অল্প বয়স্ক যারা বাঘের মুখে যায়, তাদের তো একটা থেকে থাকে জঙ্গলে নাকি? আপনার কোনোদিন এরকম অনুভূত মানে হয়েছে? আমি কি বললাম একটু আগে, জঙ্গলে গেলে সততা আর সতর্ক সবসময় তাদের সততা আর সতর্ক রাখতে হবে, তবেই মা করে কিছুদিন জঙ্গল করতে পারবে। জঙ্গলকে বাড়ির মূলখাত মনে করলে হবে না। জঙ্গল পবিত্র জায়গা। জঙ্গলে গিয়ে যারা সততাভাবে চলে, তারা আমি কেন বয়স কেটে বেড়েছে তারা দিব্যি ভদ্রলোক মতো জঙ্গল করছে। কিন্তু জঙ্গলে যারাই হেকাতি করেছে, 2 বছর 5 বছর 10 বছর 15 বছর 20 বছর পর সে জঙ্গলেই তাকে থাকতে হয়েছে। তার মৃত্যু জঙ্গলেই। এই জন্য জঙ্গল জিনিসটা পবিত্র জিনিস, সততা বজায় রাখো, সুস্থ মতো চলে। কিন্তু আমরা কী করি, হেকাতি হিংসা, এই ওই খালটায় আমি যাব, তুই ওখানে ঢুকিস না। তাহলে বড় তো তুমিও বেয়ে গেলে আমিও বেয়ে গেলাম, তাহলে মিলঠাল করার নিয়ম কি, তুই হাফ নে আমি হাফ নেই, কিন্তু হাফ করে নিলে কী হবে, 500 টাকা হয়। 500 টাকাতে দেখাতে তাই তোমার 250 আমার 250, পত্তাই হবে না। আমার টাকার অঙ্ক যায়, পত্তাই হবে না। তাহলে এই তুই বেরো আমি ঢুকি, এই তুই বেরো আমি ঢুকি, এই হচ্ছে আমাদের কাল।
এই করতে করতে গভীরে চলে যায় আর বিপদটা তারপরে সেখানে জঙ্গলের বাড়ে। ভিতরে গিয়ে আমরা নিজের বিপদ নিজে ডেকে আনি। আচ্ছা আচ্ছা জঙ্গলে এই যে আপনি বললেন যে গোল ভরসা থেকে একদম ইয়ে অবধি নারায়ণতলা অবধি একটা দীর্ঘ আপনি হ্যাঁ, গেছেন? নারায়ণপুর অনেক দূর বাবা, ও প্রায় 2 ঘন্টার কাছাকাছি। গেছেন আপনি? না, আমি যাইনি, আমার শালাবু গেছে। আচ্ছা, অনেক দূর না? অনেক দূর, অনেক দূর। বাড়ি ধারে বললে পারতো, বাড়ি ধারে না, 2টো ভাটা মানে সে বিশাল ব্যাপার। আচ্ছা, দুপুরে- এখন আপনার মনে হয় কোন জঙ্গলে সব থেকে বেশি বিপজ্জনক? আমি একটু আগে আপনাকে বলেছি, যে কোনো জঙ্গল? জঙ্গল মাত্রই বিপদ। আচ্ছা যে এই জায়গাটায় কিছু হবে না এটা ভাবা যাবে না। আচ্ছা। চোর, ওর কাছে আমরা যাচ্ছি চুরি করতে, তাহলে ও আমাদের চুরি করবে না? ও নজর রেখে দেয়। ও আমাদের নজর রাখে, আমরা ওকে নজর রাখি। আপনি আবার কবে যাবেন? এগুলোতে আর ধরো যেতে পারলাম না, আচ্ছা, আবার গনমুখী এলে চলে যাবো। চলে যাবেন। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে আমার গিন্নিও জঙ্গল করে। আচ্ছা। আমার গিন্নি কিন্তু জঙ্গলে গেছে, আমি গেছিলাম একটু বেড়ি বাড়ি ঘুরতে। আচ্ছা তা যদি কালকে থেকে যদি মাঝখানে ভালো আছে, আমি 2-1 দিন গেলে যেতে পারি, না তো আবার এগুলো না গেলাম। আচ্ছা, আপনারা দুজনই জঙ্গল করেন? আমার স্বামী স্ত্রী 2জনে জঙ্গল করে। ঠিক আছে, অনেক কথা বললাম আপনার সাথে, ঠিক আছে, এখানে আপাতত শেষ করলাম। আসবেন, ঘুরে যাবেন আবার। আচ্ছা। সুন্দরবনের জঙ্গল নিয়ে কথা বলি, পথে প্রান্তে ঘুরে বেড়াই, কিন্তু একটা জিনিস বড়ই অবাক করে, সেটি হচ্ছে দুজন মানুষ জঙ্গলে যায়, একজন গেছে আর একজন ফিরে এসছে। তারা জানে না যে তারা সঠিকভাবে কখন কোথার থেকে কিভাবে ফিরবে। সুন্দরবন জঙ্গল এমন, আর এই সব ভয়ঙ্কর জঙ্গলের কাহিনী আপনাদেরকে তুলে ধরি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে শেষ করলাম।